মা এবং ছেলের খেলাধুলার একটি ঘটে যাওয়া ঘটনা। আজকের ভিডিওটি খুবই চমৎকার হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে নিচের পানি ধরে রাখতে পারবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার ছেলের নাম তুহিন। আমি আর আমার ছেলে একই বাড়িতে থাকি। আজ এত বছর পরও মনে আছে সেই দিনগুলোর কথা, যখন তুহিনের বাবা হঠাৎ চলে গেলেন। তখন তুহিনের বয়স 12, আমার বয়স 32-এর কোঠায়। পুরো বাড়ি তখন যেন শূন্য হয়ে গিয়েছিল। বাইরের শব্দগুলো কেমন যেন অপরিচিত মনে হতো। ও তখন থেকেই আমার কাছে লেগে থাকত। আমি রান্না করলেও, কাপড় গোছালেও বা বারান্দায় দাঁড়ালেও ও ঠিক পাশে থাকত। প্রথমে ভাবতাম এটা শোকের প্রতিক্রিয়া, কিন্তু সময়ের সঙ্গে বুঝলাম বিষয়টা কেবল অভ্যাসের চেয়েও গভীর। সে আমার দিকে তাকাত এক ধরনের মনোযোগ দিয়ে, যা সাধারণ মা-ছেলের সম্পর্ক থেকে আলাদা। সন্ধ্যার সময় আমি যখন রান্নাঘরে থাকতাম, সে চুপচাপ বসে দেখত। কখনো সাহায্য করতে চাইত। একদিন বলল, মা, সব একা কষ্ট করে করো না, আমি আছি। আমি হাসতে চেষ্টা করলাম, কিন্তু তার চোখের দৃষ্টি আমাকে কেমন যেন থমকে দিয়েছিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার বন্ধুদের সঙ্গে সময় কাটানো কমে গেল। বাইরে যেতে চাইত না। আমি বুঝতে পারতাম তার জগৎ ছোট হয়ে এসেছে, যার কেন্দ্র আমি। মাঝে মাঝে মনে হতো সে আমার প্রতিটি কথা, প্রতিটি নড়াচড়া সংরক্ষণ করছে মনের ভেতর। এমনকি আমি জানালার দিকে তাকালেও সে খেয়াল করত। আমি বাইরে কাউকে ফোন করলেও দরজার পাশে দাঁড়িয়ে শুনত। এই নজরদারি হয়তো তার কাছে ভালোবাসা, কিন্তু আমার কাছে এক অদৃশ্য বেড়া। একদিন বিকেলে বৃষ্টি পড়ছিল, আমরা বসে চা খাচ্ছিলাম। সে হঠাৎ বলল, তুমি ছাড়া আমি কিছুই নই। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, কিন্তু কিছু বলিনি। সেই রাতে বিছানায় শুয়ে দীর্ঘক্ষণ ভাবছিলাম, এটা কি শুধু বাবাহীনতার প্রভাব নাকি আরও কিছু। কিন্তু নিজেকে বোঝালাম, হয়তো সময়ের সঙ্গে ও বদলে যাবে। তবে ভেতরে ভেতরে ভয় কাজ করছিল। আমি জানতাম না কোথায় গিয়ে এই টানাপোড়েন থামবে, বা আদৌ থামবে কিনা। দিনগুলো যেতে লাগল, কিন্তু সেই দৃষ্টি, সেই নীরব উপস্থিতি কখনো বদলাল না, বরং আরও ঘন হয়ে উঠল। আমি নিজের ভেতরে এক দ্বিধা অনুভব করতাম। একদিকে ওর একাকিত্বের প্রতি মমতা, অন্যদিকে সেই মমতার ভেতরে লুকিয়ে থাকা অদ্ভুত চাপ। প্রতিটি সন্ধ্যা যেন পরীক্ষা হয়ে দাঁড়াত। ও কি আজ কিছু বলবে, কিছু করবে? আমি কি আবার সেই দৃষ্টি সহ্য করতে পারব? আমি চেষ্টা করতাম চোখ সরিয়ে রাখতে, কিন্তু জানতাম ওর চোখ আমার উপর স্থির। ধীরে ধীরে আমি শিখে গেলাম নীরবতা দিয়ে উত্তর দিতে। তবুও মনে হতো প্রতিটি নীরবতা আমাদের দুজনের মাঝের ফাঁক কমিয়ে আনছে। আমি জানতাম না এর শেষ কোথায়, বা আদৌ শেষ হবে কিনা। সময়ের সাথে সাথে আমি বুঝতে শুরু করেছিলাম, তুহিনের এই নীরব সঙ্গ আমার জীবনের প্রতিদিনের অংশ হয়ে গেছে। বাইরে থেকে কেউ দেখলে ভাবত সে শুধু যত্নশীল ছেলে, কিন্তু আমি জানতাম এর ভেতরে এক ভিন্নরকম আকর্ষণ কাজ করছে, যা নিয়ে আমি কারো সাথে কথা বলতে পারি না। সকালে নাস্তা বানানোর সময় ও রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকত। কিছু জিজ্ঞেস করলে উত্তর দিত, কিন্তু চোখ সরাত না। কখনো মনে হতো ও আমার প্রতিটি অভ্যাস শিখে নিচ্ছে, যেন আমার জীবন একদিন ও নিজের মতো করে সাজিয়ে নেবে। এক দুপুরে আমি কাপড় শুকোতে বারান্দায় গিয়েছিলাম। সে পেছনে এসে দাঁড়াল। কিছু বলল না, শুধু আমার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকল। বাতাসে ভেজা গন্ধ ভাসছিল, কিন্তু আমার ভেতরে অদ্ভুত এক অস্বস্তি জন্ম নিল। আমি তাড়াতাড়ি ভেতরে চলে এলাম। ও আস্তে আস্তে পিছু নিল। সেদিন রাতের খাবারের সময় আমি ইচ্ছে করে একটু দূরে বসলাম, কিন্তু তাতেও সে আমার প্রতিটি নড়াচড়া খেয়াল করছিল। আমি খাওয়ার মাঝেই অনুভব করলাম এই পরিস্থিতি থেকে দূরে সরে যাওয়া আমার পক্ষে অসম্ভব। কারণ আমরা একই ছাদের নিচে, একই দেয়ালের ভেতর। আমি চাইলেও এই দেয়ালগুলো আমাদের মাঝে কোনো দূরত্ব তৈরি করতে পারছে না, বরং এই দেয়ালগুলোই যেন আমাদের আরও কাছাকাছি বেঁধে ফেলছে। একদিন বাজারে গিয়েছিলাম। ফেরার পথে দেখলাম সে গেটের সামনে দাঁড়িয়ে আছে, যেন আমার ফেরার অপেক্ষায়। আমি হাসি দিয়ে বললাম, এতক্ষণ দাঁড়িয়ে আছো? সে শুধু মাথা নাড়ল, কিন্তু তার চোখের গভীরে এক ধরনের স্বস্তি ও তৃপ্তি ফুটে উঠেছিল, যেন আমি কোনো বড় বিপদ থেকে ফিরে এসেছি। সেই রাতেই বুঝলাম তার এই অপেক্ষা, এই নজরদারি, সবই আমার জন্য এক অদৃশ্য খাঁচা হয়ে দাঁড়াচ্ছে। আমি চুপচাপ তার সাথে কথা বললাম, কিন্তু ভেতরে ভেতরে ভাবছিলাম, কিভাবে আমি এই নীরব দেয়াল ভাঙব? না ভাঙতে পারলে কিভাবে বাঁচব? শীতের এক সকালে চা বানাচ্ছিলাম। সে এসে বলল, তুমি কষ্ট করছো। আমি করব কু? আমি কাপটা হাতে দিয়ে বললাম, না,
তুমি বসো। কিন্তু তার আঙুলের স্পর্শে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল, যা আমি উপেক্ষা করার চেষ্টা করলাম। তবুও সারাদিন সেই মুহূর্তটা মনে ঘুরে বেড়াল। হয়তো সে কিছু বোঝেনি, কিন্তু আমি জানতাম এই শিহরণ ভয়ঙ্কর। কারণ এটা সেই সীমারেখার খুব কাছে পৌঁছে দিয়েছে, যা আমি পেরোতে চাই না। আমি চেষ্টা করতাম প্রতিদিন নিজেকে ব্যস্ত রাখতে, কিন্তু তার উপস্থিতি যেন আমার প্রতিটি কাজের ভেতরে ঢুকে পড়ত। কখনো রান্না, কখনো ঘর গুছানো, কখনো সে বসে থাকা, সব জায়গায় সেই ছায়া, সেই চোখ, সেই নীরব দেয়াল। দিনগুলো এমনভাবে চলছিল যে আমি বুঝতে পারছি তুহিনের নির্ভরশীলতা আর আগের মতো স্রেফ শোক বা ভালোবাসা নয়, বরং এর ভেতরে আরও কিছু মিশে গেছে যা ব্যাখ্যা করা কঠিন। আমি যখন বসে বই পড়তাম, সে এসে ঠিক সামনে বসে থাকত। বইয়ের পাতায় চোখ থাকলেও আমি টের পেতাম তার দৃষ্টি আমার উপর। এই দৃষ্টি ছিল শান্ত, অথচ ভারী, যেন প্রতিটি মুহূর্তে সে আমাকে নিজের ভেতরে টেনে নিতে চাইছে। আমি চেষ্টা করতাম স্বাভাবিক থাকতে, কিন্তু ভেতরে ভেতরে এক অদ্ভুত টান অনুভব করতাম। একদিন দুপুরে বিদ্যুৎ চলে গিয়েছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে বাতাস খাচ্ছিলাম। হঠাৎ সে এসে পাশে দাঁড়াল। কিছু বলল না, শুধু হাতের কাছাকাছি দাঁড়িয়ে থাকল। আমি ইচ্ছে করেও সরে যাইনি, কিন্তু সেই মুহূর্তে আমার বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। মনে হচ্ছিল আমি যেন এমন এক সীমারেখার খুব কাছে এসে দাঁড়িয়েছি, যেটা পেরোলে আর ফেরার পথ থাকবে না। রাতে খাবার সময় আমি ইচ্ছে করে বেশি কথা বলছিলাম, যাতে তার মনোযোগ অন্যদিকে যায়। কিন্তু দেখলাম তার চোখ আমার ঠোঁটের দিকে। আমি তাড়াতাড়ি চামচ নামিয়ে দিলাম। সে কিছু বলল না, শুধু শান্তভাবে খাওয়া শেষ করল। এরপর একদিন আমি বাজারে বের হতে চাইলাম। সে বলল আমি যাব সাথে। আমি না করলেও জোর করে রাস্তায় হাঁটার সময় আমি লক্ষ্য করলাম সে অন্য কিছুতে মনোযোগ দিচ্ছে না। শুধু আমার হাঁটার গতি, আমার হাতের ঝুড়ি, আমার মুখের দিকে মাঝে মাঝে তাকাচ্ছে। ফেরার পথে বৃষ্টি শুরু হলো। সে তার জ্যাকেট দিয়ে আমাকে ঢাকল। আমি ধন্যবাদ বললাম, কিন্তু মনে হচ্ছিল এই যত্নের ভেতরে এক অদৃশ্য দাবি আছে, যা আমি বুঝতে পারছি কিন্তু মুখে আনতে পারছি না। সেদিন রাতে ঘুম আসেনি। জানালার পাশে বসে চাঁদের আলো দেখছিলাম। তুহিন পাশের ঘরে নিশ্চুপ, কিন্তু জানতাম সে জেগে আছে, আমার দরজার দিকে তাকিয়ে আছে কিনা কে জানে। এই অস্বস্তি আর স্বাভাবিক লাগছিল না, এটা এক ধরনের চাপ হয়ে দাঁড়াচ্ছিল। আমি ঠিক করলাম কিছুটা দূরত্ব রাখব, কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয়নি। কারণ যেখানে যাই সে আছে, যা করি সে খেয়াল করে। এমনকি সকালে আমি আয়নায় চুল আঁচড়ালে পিছনের দরজায় তার ছায়া দেখি। এই উপস্থিতি আমাকে একদিকে নিরাপত্তা দেয়, অন্যদিকে বন্দি করে। আমি জানি না কোনো অনুভূতিটা বেশি প্রাধান্য পাচ্ছে, নিরাপত্তা নাকি বন্দিত্ব, কিন্তু বুঝতে পারছিলাম এই সীমারেখা ধীরে ধীরে ভ্যাপসা হয়ে যাচ্ছে। আর আমি দাঁড়িয়ে আছি তার ঠিক মাঝখানে। শীতের সময়টা সব সময় ঘরকে আরও নীরব করে তোলে, কিন্তু সেই শীতের দিনগুলো আমার জন্য যেন এক অদ্ভুত পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। তুহিন তখন সারাদিন আমার কাছে থাকত। আমি রান্নাঘরে গেলে চুপচাপ দরজার পাশে বসে থাকত, কাপড় ভাঁজ করলেও পাশে দাঁড়াত। আমি চেষ্টা করতাম তাকে বাইরে কাজে পাঠাতে, বন্ধুদের সাথে মিশতে বলতে, কিন্তু সে শুধু মাথা নাড়িয়ে বলতো তুমি একা থাকবে কেন। শুনতে সাধারণ, কিন্তু এই কথার ভেতরে এক ধরনের জেদ লুকানো থাকত, যেটা আমাকে অস্থির করত। এক সন্ধ্যায় বিদ্যুৎ চলে গিয়েছিল। আমরা মোমবাতি জ্বালালাম। সেই আলো তার মুখের ছায়া আরও গভীর দেখাচ্ছিল। আমি গল্প শুরু করেছিলাম পরিবেশ হালকা করার জন্য, কিন্তু বুঝলাম সে মন দিয়ে শোনার বদলে আমার চোখে তাকিয়ে আছে। আমি এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলাম, তারপর হঠাৎ অন্যদিকে তাকালাম। সেদিন রাতে আমি সিদ্ধান্ত নিলাম আমাকে কিছুটা কঠোর হতে হবে, নইলে টানা পড়েন আমাকে ভেতর থেকে ভেঙে ফেলবে। পরের দিন আমি ইচ্ছে করে তার সাথে কম কথা বললাম, কিন্তু দেখলাম তাতেও সে পিছু হটল না, বরং আরও খেয়াল করে সবকিছু করল। আমি কোথায় যাচ্ছি, কি করছি, কার সাথে কথা বলছি, সব। দুপুরে ফোন এক বন্ধুর সাথে কথা বলছিলাম। পিছনে তুহিনের নীরব উপস্থিতি টের পেলাম। আমি হাসছিলাম, কিন্তু মনে হচ্ছিল সেই হাসির ভিতরে ভীতি লুকানো। একদিন আমি বাইরে যেতে চাইছিলাম একা। সে বলল আমি থাকব না। আমি বললাম না, তুই ঘরে থাক। তার মুখে তেমন কিছু বোঝা গেল না, কিন্তু চোখের গভীরে হালকা একটা অন্ধকার যেন জমে উঠল। আমি সেদিন দ্রুত বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু ফেরার সময় তার দৃষ্টি আমাকে কেটে যাচ্ছিল, যেন আমি কোনো ভুল করেছি। আমি নিজেকে বলছিলাম এটা শুধু অতিরিক্ত ভালোবাসা, কিন্তু ভেতরে জানতাম এর ভেতরে আরও কিছু আছে যা স্বীকার করলে সব বদলে যাবে।
সেই রাতে ঘুমাতে গিয়ে মনে হচ্ছিল ঘরের ভেতরে বাতাস ভারী হয়ে আছে, যেন প্রতিটি শ্বাসে তার উপস্থিতি মিশে আছে। আমি চোখ বন্ধ করলেও দেখতে পাচ্ছিলাম দরজা ঠিক বাইরে সেই নীরব ছায়া দাঁড়িয়ে আছে। কোনো শব্দ নেই, কিন্তু তার অস্তিত্ব আমার প্রতিটি স্নায়ুকে ছুঁয়ে যাচ্ছে। আমি জানতাম না কতদিন আমি এই ভারসাম্যের প্রান্তে দাঁড়িয়ে থাকতে পারব, যেখানে একপাশে মমতা, আরেক পাশে অজানায় গভীরতা, যেটা পা দিলেই হয়তো আমি আর আগের মতো থাকব না। দিনগুলো যত গড়াচ্ছিল, আমার ভেতরের দ্বন্দ্ব তত স্পষ্ট হয়ে উঠছিল। তুহিনের প্রতিটি আচরণ যেন আমার দিকে এক ধরনের অদৃশ্য সুতো ছুড়ে দিচ্ছিল, আর আমি সেই সুতোর টান অনুভব করছিলাম। চেষ্টা করছিলাম ছিঁড়ে ফেলতে, কিন্তু পারছিলাম না। সকালে যখন আমি চা বানাতাম, সে ঠিক আমার পেছনে এসে দাঁড়াত। খুব কাছ থেকে নয়, কিন্তু এতটা কাছে যে আমি তার উপস্থিতি টের পেতাম। সে কিছু বলতো না, শুধু নীরবভাবে তাকিয়ে থাকত। এই নীরবতায় আমার ভেতরের শব্দগুলোকে আরও জোরে শোনাত। একদিন দুপুরে কাপড় শুকাতে গিয়েছিলাম। হাতের কাপড়ের ভেজা গন্ধে মন অন্যদিকে চলে গিয়েছিল। হঠাৎ তুহিনের হাত আমার হাতের কাছে এলো। সে বলল, এগুলো আমি লাগিয়ে দিই। আমি বললাম, না, লাগবে না। কিন্তু সে তবুও এক প্রান্ত ধরে ফেল। আমি কিছু বলিনি, শুধু নিঃশব্দে কাজ শেষ করলাম। কিন্তু মনে হচ্ছিল এই মুহূর্তে আমাদের মধ্যে এমন কিছু চলছে যা কোনো ভাষায় বলা যায় না। সন্ধ্যায় আমি এক বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিলাম। ফিরতে দেরি হয়ে গেল। দরজা খোলার সাথে সাথে দেখি তুহিন বসে আছে। তার চোখে এক ধরনের অস্থিরতা। আমি বললাম, টেনশন করিসনি তো? সে মাথা নেড়ে বলল, তুমি দেরি করেছ, শুধু এইটুকু। কিন্তু এর ভেতরে অভিযোগ, শঙ্কা আর অদৃশ্য দাবি সবই ছিল। আমি কিছু বলিনি, শুধু পাশ কাটিয়ে ভেতরে চলে এলাম। সেদিন রাতে আমি অনেক ভেবেছিলাম, এই সম্পর্কের ভেতরে আমি এখন বন্দী হয়ে পড়েছি কিনা, নাকি আমি নিজেই এই বন্দিত্ব মেনে নিচ্ছি। পরের দিন আমি তাকে কাজের কথা বললাম, বাইরে যেতে বললাম। সে গেল, কিন্তু ফেরার পর এমনভাবে তাকালো যেন আমি তাকে দূরে ঠেলে দিয়েছি। আমি বুঝলাম সে এখন এমন অবস্থায় আছে যেখানে আমার প্রতিটি সিদ্ধান্ত তার জন্য গুরুত্বপূর্ণ। এমনকি আমি যদি চুপচাপ বসেও থাকি, তাতেও তার মনোযোগ আমার উপর। আমি যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম, কিন্তু মনে হচ্ছিল এই অদৃশ্য টান প্রতিদিন আমাকে আরও কাছে টেনে নিচ্ছে। আমি জানতাম একদিন হয়তো এই সুতো ছিঁড়ে যাবে, অথবা আমি সম্পূর্ণভাবে এর মধ্যে জড়িয়ে পড়ব। কিন্তু তখন কি হবে, সেই উত্তর আমার কাছে ছিল না। শুধু এইটুকু জানতাম, তুহিনের দৃষ্টি আমার ভেতরের সব গোপন ভাবনা পড়ে ফেলছে, আর সেই দৃষ্টি থেকে আমি লুকোতে পারছি না। শীত শেষ হয়ে গিয়েছিল। বসন্তের হাওয়ায় চারপাশের নতুন সবুজ। কিন্তু আমার মনে যেন এক ধরনের গোপন চাপা অস্থিরতা জমে উঠেছিল। তুহিন এখন আমার ছায়ার মতো। আমি যেদিকে যাই ও সেদিকেই। সকালে উঠেই চায়ের কাপ হাতে বারান্দায় বাড়ালাম। দূরে রোদে ঝলমলে পাতা দেখছিলাম। হঠাৎ পেছনে তার পায়ের শব্দ। আমি কিছু বলিনি। সে এসে পাশে দাঁড়ালো। দুজনের মধ্যে কোনো কথা নেই, শুধু হাওয়ার শব্দ আর নীরবতা। কিন্তু এই নীরবতা যেন অনেক কিছু বলছে। দুপুরে রান্নাঘরে ছিলাম, ভাতের হাঁড়ি চুলায়। আমি যখন মশলা মাখাচ্ছি, সে এসে দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়ালো। তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ, বলল সে। আমি হেসে বললাম, অভ্যেস হয়ে গেছে। কিন্তু চোখ তুলে দেখলাম তার দৃষ্টি আমার মুখে আটকে আছে। আমি তাড়াতাড়ি কাজের দিকে মন দিলাম। বিকেলে আমি কাপড় গোছাতে বসেছিলাম। সে এসে বলল, এগুলো আমি করব। আমি না বললেও সে একটা শার্ট নিয়ে ভাঁজ করতে লাগল। শার্টটা আমার। তার হাতের ধীর ভাঁজ করার ভঙ্গি আমাকে কেমন যেন অস্বস্তি আর কৌতূহলের মিশ্র অনুভূতি দিল। রাতে খাওয়ার পর আমি একা বসে পুরনো ছবি দেখছিলাম। হঠাৎ তুহিন এসে বসে পড়ল। ছবিগুলোতে বাবা নেই, শুধু আমি আর ছোট তুহিন। সে ছবির দিকে তাকিয়ে বলল, তুমি তখনও সুন্দর ছিলে। আমি থমকে গেলাম। তার কণ্ঠে কোনো হাসি নেই, বরং গভীর এক আন্তরিকতা। আমি হালকা গলায় বললাম, তখন ছোট ছিলি। সে চুপ রইল, কিন্তু তার চোখ বলছিল অনেক কিছু। সেদিন রাতে ঘুমের চেষ্টা করলাম, কিন্তু ঘরের ভেতরে যেন তার উপস্থিতি থেকে যাওয়া উষ্ণতা ভাসছিল। আমি জানতাম সে পাশের ঘরে, কিন্তু মনে হচ্ছিল দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। এই অনুভূতি আমাকে একদিকে নিরাপদ, আরেকদিকে অস্থির করছিল। পরের দিন আমি চেষ্টা করলাম বেশি সময় বাইরে কাটাতে। বাজার, রাস্তা, দোকান, যতটা পারি ঘুরে এলাম। কিন্তু ফিরতেই তার সেই নীরব দৃষ্টি, যেন সে আমার অনুপস্থিতির প্রতিটি মুহূর্ত গুণে রেখেছে। আমি জানি না এটা ভালোবাসার অতিরিক্ত রূপ নাকি অন্য কোনো টান।
কিন্তু বুঝতে পারছিলাম আমাদের মধ্যে এক নীরব সংঘর্ষ চলছে যেখানে কোনো শব্দ নেই। কিন্তু প্রতিদিন এই দূরত্ব আরও কাছে চলে আসছে আর আমি জানি না এর শেষ কোথায়। দিনগুলো এতটাই একইভাবে চলছিল যে মনে হচ্ছিল আমরা দুজন এক অদৃশ্য খাঁচার ভেতরে, যেখানে বাইরে বের হওয়ার কোনো দরজা নেই। আমি জানতাম তুহিনের সাথে এই নীরব সান্নিধ্য একদিন কোনো না কোনো ঘটনার দিকে যাবে, কিন্তু সেই দিনটা কখন আসবে আমি বুঝতে পারছিলাম না। সকালে আমি কাপড় ধুচ্ছিলাম, হঠাৎ সে এসে পাশে দাঁড়াল। কিছু না বলে হাত বাড়িয়ে দিল। আমি বললাম না আমি করব, ও সে শোনেনি। আমার হাত থেকে কাপড় নিয়ে পানিতে ডুবিয়ে দিল। আমি কিচ্ছু বলিনি, শুধু চুপ করে দেখছিলাম। দুপুরে খাওয়ার পর আমি বই পড়ছিলাম। সে এসে একদম সামনে বসে পড়ল। বইয়ের উপর তার ছায়া পড়ে লেখা ঢেকে গেল। আমি মাথা তুলে বললাম, কিছু চাইছিস? সে হালকা হাসল। তুমি শুধু বই পড়ো, আমার দিকে তাকাও না কেন? আমি অবাক হলাম, বলার মতো শব্দ খুঁজে পেলাম না। বিকেলে আমি বাইরে যেতে চাইলাম। সে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? আমি বললাম, বাজারে। কুশে বলল, আমি যাব। আমি বললাম, না, দরকার নেই। কি তার চোখে সেই অচেনা কষ্ট? কিন্তু এবার সে কিছু বলেনি, শুধু দরজার পাশে দাঁড়িয়ে রইল যতক্ষণ না আমি বের হলাম। ফেরার সময় দরজা খুলতেই দেখি সে একদম কাছে দাঁড়িয়ে, যেন আমার ফেরা পর্যন্ত 1 ইঞ্চিও নড়েনি। রাতটা ভারী হয়েছিল। আমি ঘরে শুয়েছিলাম। দরজার ফাঁক দিয়ে হালকা আলো ঢুকছিল। মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে। হয়তো সে, হয়তো আমারই ভ্রম। কিন্তু ঘুম আসেনি। পরের দিন সকালে রান্নাঘরে ছিলাম। সে এসে বলল, তুমি জানো তো, আমি তোমাকে একা হতে দেব না। এই কথাটা যেন বাতাসের ভেতর দীর্ঘ সময় ধরে ভেসে থাকল। আমি তাকিয়ে রইলাম, কিছু বলতে পারলাম না। শুধু চুলার আগুনের শব্দ শুনছিলাম। আমি বুঝে গিয়েছিলাম আমরা এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে আর পিছনে ফেরা সম্ভব নয়। আর সেই উপলব্ধি আমাকে একই সাথে ভীত আর অদ্ভুতভাবে শান্ত করে দিচ্ছিল। মনে হচ্ছিল ভাঙনের মুহূর্ত এখন কেবল সময়ের অপেক্ষা। বসন্তের শেষ দিনগুলো। আকাশে মেঘ জমে আসছিল। বাতাসে এক ধরনের ভার, যেন কিছু ঘটতে চলেছে, কিন্তু সবাই চুপ করে আছে। আমি জানতাম এই নীরবতা স্বাভাবিক নয়। সকালে বারান্দায় বসে চা খাচ্ছিলাম। তুহিন ভেতর থেকে এসে ধীরে ধীরে আমার পাশে বসে পড়ল। সে কিছু বলল না, শুধু আমার হাতের দিকে তাকাচ্ছিল। আমি চায়ের কাপ মুখে তুললাম, কিন্তু তার দৃষ্টি এড়িয়ে যেতে পারলাম না। দুপুরে রান্নাঘরে কাজ করছিলাম। সে এসে খুব স্বাভাবিকভাবে বলল, আজ বাইরে যাবে? আমি বললাম, না, দরকার নেই। সে মাথা নেড়ে চলে গেল, কিন্তু বুঝতে পারছিলাম ওর মন অন্য কিছুতে ব্যস্ত। বিকেলে বৃষ্টি শুরু হলো। জানালার কাছে টুপটাপ শব্দ হচ্ছিল। আমি বসে বই পড়ছিলাম। তুহিন এসে চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকালো। কিছুক্ষণ পর ধীরে ধীরে আমার দিকে ঘুরে বলল, তুমি জানো, আমি এভাবেই তোমার পাশে থাকতে চাই। সব সময় এই কথাগুলো খুব সহজ শোনালেও এর ভেতরে এক গভীর দাবি ছিল, যেটা আমি আগে বহুবার তার চোখে দেখেছি। আমি চুপ করলাম, কোনো উত্তর দিলাম না। সন্ধ্যার সময় বিদ্যুৎ চলে গেল। মোমবাতি জ্বালাতে গেলাম। তুহিন হাত বাড়িয়ে শিখা রক্ষা করল। সেই মুহূর্তে আমাদের ছায়া দেয়ালে পাশাপাশি পড়ল, যেন অনেক পুরনো থেকে আমরা একসাথে আছি। রাতে ঘুমাতে গেলাম, কিন্তু মনে হচ্ছিল ঘরের ভেতরের নীরবতা ক্রমশ ভারী হচ্ছে। হয়তো বাইরের বৃষ্টির শব্দ, হয়তো ভেতরে জমে থাকা অনুক্ত কথা। দুটো মিলে এমন এক পরিবেশ তৈরি করেছিল যেখানে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি জানতাম এই অবস্থায় আর বেশিদিন থাকা যাবে না। তুহিনও হয়তো সেটা জানে। আমরা দুজনেই নীরবে প্রস্তুতি নিচ্ছিলাম, হয়তো এমন এক মুহূর্তের জন্য যা সবকিছু বদলে দেবে। কিন্তু সেই মুহূর্ত এখনো আসেনি। এখন কেবল নীরবতা আর এক অদ্ভুত শান্তি, যা ভয় আর স্বস্তি দুটোই একসাথে এনে দেয়। আমি জানতাম এই গল্প এখানেই শেষ নয়। এটা শুধু এক অধ্যায়ের সমাপ্তি, যার পরে নতুন কিছু শুরু হবে।